বন্ধুরা, আমাদের গল্প বলার চ্যানেল বাংলা ফিউশন স্টোরিজ এ আপনাকে স্বাগতম। আমাদের এই গল্পের নাম নীল জলপরি ও সোনার চর। ভোরের আলো তখনও সুন্দরবনের বুকে পুরোপুরি ছড়িয়ে পড়েনি। ঘন কুয়াশার চাদর যেন জল আর জঙ্গলের মাঝে এক রহস্যময় পর্দা তৈরি করেছে। ম্যানগ্রোভের শ্বাসমূলগুলো অর্ধনিমজ্জিত অবস্থায় যেন জলের বুকে প্রাচীন কোনো লিপির মতো জেগে আছে। মৃদু ঢেউয়ের শব্দ, অগণিত পাখির কলতান আর পাতার মর্মর ধ্বনি এক অদ্ভুত সিম্ফনি তৈরি করেছে। এই সিম্ফনি যেন সময়ের গতিকে থামিয়ে দেয়, শত সহস্র বছরের পুরনো এক রহস্যের ইঙ্গিত দেয়। এই রহস্যের কেন্দ্রবিন্দুতে বাস করে নীলা। সুন্দরবনের গভীরে, যেখানে ম্যানগ্রোভের ছায়া গভীর হয়ে মিশেছে জলের সাথে, সেখানেই নীলার রহস্যময় জীবন। তার নীল আঁশের শরীর যেন জলের সাথে মিশে একাকার হয়ে যায়। তার লম্বা চুল, যা সমুদ্রের ঢেউয়ের মতো জলের উপর ছড়িয়ে থাকে। তার চোখ গভীর সমুদ্রের মতো রহস্যময়, যেন হাজারো গল্প লুকিয়ে রেখেছে। নীলার কণ্ঠে এক অদ্ভুত সুর, যা জলের নিচে প্রতিধ্বনিত হয়ে এক মায়াবী পরিবেশ তৈরি করে। সে গান গায়, যেন জলের নিচে লুকিয়ে থাকা কোনো প্রাচীন রহস্যের কথা বলছে। কখনো সে মাছের ঝাঁকের সাথে খেলা করে, কখনো বা জলের নিচে লুকিয়ে থাকা প্রবাল প্রাচীরের সৌন্দর্য দেখে। তার জীবন যেন এক অনন্ত রহস্যের খেলা। নীলার গান গাওয়ার সময় জলের নিচের পরিবেশের এক অদ্ভুত পরিবর্তন হয়। মাছের ঝাঁক যেন তার গানের তালে তালে নেচে ওঠে, প্রবাল প্রাচীরের রং আরও উজ্জ্বল হয়ে ওঠে, আর অন্যান্য জলজ প্রাণীরা যেন সম্মোহিত হয়ে তার চারদিকে জড়ো হয়। নীলার মনে ভেসে ওঠে তার অতীতের কিছু অস্পষ্ট স্মৃতি। সে জানে সে শুধু একজন জলপরী নয়, তার মধ্যে এক প্রাচীন শক্তির অংশ রয়েছে। কিন্তু সেই রহস্যের জাল এখনও তার কাছে অস্পষ্ট। অন্যদিকে ঢাকার এক পুরনো বাড়িতে রিয়াদ নামে এক তরুণ শিল্পী নিজের জগতে মগ্ন। পুরনো বই আর স্কেচের মাঝে তার দিন কাটে। তার দাদার কাছ থেকে পাওয়া এক পুরনো পাণ্ডুলিপি তাকে যেন এক অন্য জগতে নিয়ে যায়। পাণ্ডুলিপিতে লেখা এক নীল জলপরীর গল্প, যা সুন্দরবনের গভীরে বাস করে। রিয়াদের মনে সেই জলপরীর ছবি আঁকা হয়ে যায়। সে জানে এই গল্প শুধু কল্পনা নয়, এর মধ্যে লুকিয়ে আছে এক গভীর সত্য। রিয়াদের ঘর যেন তার মনের প্রতিচ্ছবি। দেয়ালে ঝুলছে সুন্দরবনের ছবি, যা তার কল্পনাকে আরও জীবন্ত করে তোলে। তার আঁকা ছবিগুলোতে সুন্দরবনের রহস্যময় পরিবেশ, গভীর জলের রূপ আর জলপরীর ছায়া ফুটে ওঠে। রিয়াদের আঁকার ধরনও অদ্ভুত। সে রং আর তুলির মাধ্যমে যেন এক অন্য জগৎ তৈরি করে, যেখানে কল্পনা আর বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। রিয়াদের দাদার সাথে তার সম্পর্ক ছিল গভীর। দাদা তার শৈশবের বন্ধু, শিক্ষক এবং অনুপ্রেরণা। দাদার কাছ থেকে জলপরীর গল্প শোনার সময় রিয়াদের মনে এক অদ্ভুত শিহরণ জাগত। সে যেন জলপরীর রূপ নিজের চোখে দেখতে পেত, তার গান নিজের কানে শুনতে পেত। দাদার মুখে শোনা গল্পগুলো রিয়াদের কল্পনার জগৎকে আরও রঙিন করে তুলত। একদিন রিয়াদ সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তার সাথে দাদা ভাই, একজন অভিজ্ঞ জেলে, যে সুন্দরবনের প্রতিটি জলপথ চেনে। নৌকায় করে তারা যখন ঘন ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে দিয়ে এগিয়ে চলে, তখন রিয়াদের মনে এক অদ্ভুত শিহরণ জাগে। দাদা ভাইয়ের মুখে সুন্দরবনের গল্প, জলপরীর কিংবদন্তি আর অজানা রহস্যের কথা শুনে রিয়াদ যেন অন্য এক জগতে প্রবেশ করে। দাদা ভাইয়ের মুখে শোনা গল্পগুলো যেন রিয়াদের কল্পনার জগৎকে আরও রঙিন করে তোলে। কখনো তিনি বলেন বাঘের গল্প, কখনো বলেন হরিণের কথা, আবার কখনো বলেন জোনাকির আলোয় ভেসে থাকা রহস্যময় পরিবেশের কথা। দাদা ভাইয়ের জীবনের অভিজ্ঞতা, সুন্দরবনের সাথে তার গভীর সম্পর্ক এবং নীলার প্রতি তার স্নেহ রিয়াদের মনে এক গভীর ছাপ ফেলে। সূর্য যখন অস্ত যেতে শুরু করে, তখন সুন্দরবনের রহস্য আরও গভীর হয়। ঘন অন্ধকার যেন চারপাশ থেকে ঘিরে ধরে। বন্য প্রাণীদের আচরণে পরিবর্তন দেখা যায়, নিশাচর প্রাণীরা জেগে ওঠে, আর জোনাকির আলোয় ভেসে থাকা রহস্যময় পরিবেশ এক অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি করে। রিয়াদের মনে প্রশ্ন জাগে, এই রহস্যময় অরণ্য তার জন্য কি অপেক্ষা করে রেখেছে?
এই তো শুরু হলো রিয়াদের যাত্রা, এক অজানা রহস্যের খোঁজে, এক জলপরীর সন্ধানে। সুন্দরবনের গভীরে, যেখানে অপেক্ষা করছে এক অদ্ভুত প্রেম কাহিনী, এক রোমাঞ্চকর অভিযান। রাত গভীর হয়েছে। সুন্দরবনের নিস্তব্ধতা যেন আরও রহস্যময় হয়ে উঠেছে। রিয়াদের মন তখনও প্রথম দিনের অভিজ্ঞতায় আচ্ছন্ন। দাদা ভাইয়ের মুখে শোনা গল্পগুলো, বনের অদ্ভুত শব্দ, আর চারপাশের রহস্যময় পরিবেশ, সব মিলিয়ে রিয়াদ যেন এক অন্য জগতে প্রবেশ করেছে। আকাশে অজস্র তারা মিটমিট করে জ্বলছে, আর জোনাকির আলোয় চারপাশ এক মায়াবী রূপ ধারণ করেছে। রিয়াদের মনে হচ্ছে সে যেন কোনো স্বপ্নরাজ্যে ঘুরে বেড়াচ্ছে। ভোরের আলো ফুটতেই রিয়াদ তার স্কেচবুক নিয়ে বসে সে রাতের দেখা দৃশ্যগুলো আঁকতে শুরু করে। তার মনে জলপরীর ছবি এখনো স্পষ্ট। সে জলপরীর রূপ, তার চোখের ভাষা, আর তার গানের সুর, সবকিছুই তার স্কেচে ফুটিয়ে তোলার চেষ্টা করে। তার তুলির ছোঁয়ায় জলপরীর নীল আঁশের শরীর, লম্বা চুল, আর মায়াবী চোখ জীবন্ত হয়ে ওঠে। রিয়াদের মনে হচ্ছে জলপরী যেন তার সামনেই দাঁড়িয়ে আছে। হঠাৎ জলের উপর একটা ছায়া পড়ে। রিয়াদ তাকিয়ে দেখে নীলা জলের উপর ভেসে আছে। তার নীল আঁশের শরীর সূর্যের আলোয় চিকচিক করছে। রিয়াদ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। নীলা হেসে বলে, তোমার স্কেচগুলো দেখতে পারি? রিয়াদ তার স্কেচবুক নীলার দিকে এগিয়ে দেয়। নীলা স্কেচগুলো দেখে অবাক হয়। সে বলে, তুমি আমাকে এত সুন্দর করে এঁকেছ। আমি তো ভাবতেও পারিনি। রিয়াদ হেসে বলে, তুমি তো সত্যিই খুব সুন্দর। তোমার রূপ যেন স্বপ্নের মতো। তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে ওঠে। নীলা রিয়াদের সাথে মানুষের জগতের গল্প করে, আর রিয়াদ নীলাকে সুন্দরবনের রহস্যের কথা বলে। নীলার মানুষের জগতের প্রতি কৌতূহল বাড়তে থাকে। সে জানতে চায় মানুষ কিভাবে বাঁচে, তাদের স্বপ্নগুলো কি, আর তাদের ভালোবাসা কেমন। রিয়াদও নীলার কাছ থেকে জলজ জগতের গল্প শোনে। সে জানতে চায় জলপরীরা কিভাবে বাঁচে, তাদের স্বপ্নগুলো কি, আর তাদের ভালোবাসা কেমন। তাদের মধ্যে মজার কথোপকথন চলে। নীলা জানতে চায় মানুষ কেন এত পোশাক পরে, আর রিয়াদ জানতে চায় জলপরীরা কেন কথা বলার সময় বুদবুদ তৈরি করে। তারা একে অপরের প্রতি ভালো লাগার অনুভূতি প্রকাশ করে, আর তাদের স্বপ্নগুলো একে অপরের সাথে ভাগ করে নেয়। একদিন নীলা রিয়াদকে বলে, তুমি কি জানো এই সুন্দরবনে একটা সোনার চর আছে? রিয়াদ বলে, সোনার চর? সে আবার কি? নীলা বলে, এটা একটা কিংবদন্তি। শোনা যায় সেখানে অনেক প্রাচীন রত্ন আর শিল্পকর্ম লুকিয়ে আছে, কিন্তু সেখানে যাওয়া খুব কঠিন। সেখানে পৌঁছাতে হলে অনেক বিপদ অতিক্রম করতে হবে। সোনার চরের ইতিহাস শুনে রিয়াদের মনে রহস্যের হাতছানি লাগে। সে বলে, আমি সেই সোনার চর দেখতে চাই। তুমি কি আমাকে পথ দেখাবে? নীলা বলে, আমি তোমাকে পথ দেখাতে পারি, কিন্তু পথটা খুব বিপজ্জনক। তুমি কি সত্যিই যেতে চাও? রিয়াদ বলে, হ্যাঁ, আমি জানতে চাই এই সুন্দরবনে আর কি কি রহস্য লুকিয়ে আছে। নীলা হেসে বলে, তাহলে কাল সকালে আমরা যাত্রা শুরু করব। কিন্তু মনে রেখো, এই পথ অনেক বিপদসংকুল। রিয়াদ আর নীলা মিলে সোনার চরের পথে যাত্রা করার পরিকল্পনা করে। তাদের মনে উত্তেজনা আর ভয় মেশানো এক অনুভূতি। এই তো শুরু হলো রিয়াদ আর নীলার নতুন অভিযান, এক অজানা রহস্যের খোঁজে, এক সোনালী স্বপ্নের পথে। সুন্দরবনের শান্ত পরিবেশ যেন হঠাৎ করেই বদলে গেল। বাতাসে যেন এক চাপা উত্তেজনা। রিয়াদ আর নীলা যখন সোনার চরের পথে এগিয়ে চলেছে, তখনই তাদের কানে ভেসে আসে দূর থেকে আসা ইঞ্জিনের শব্দ। শব্দটা সাধারণ নৌকার ইঞ্জিনের মতো নয়, যেন কোনো ভারী যন্ত্র চলছে। নীলা বলে, শামীমাদের নৌকা। ওরা আমাদের খুঁজছে। রিয়াদের বুকটা ধক করে ওঠে। শামীমা ঢাকার এক প্রভাবশালী ব্যবসায়ী। সুন্দরবনের প্রাকৃতিক সম্পদের প্রতি তার লোভী দৃষ্টি। সে জলপরীর ক্ষমতার কথা জানতে পেরেছে, আর চায় নীলাকে বন্দী করে তার ক্ষমতা নিজের কাজে লাগাতে। শামীমার মনে সুন্দরবনের প্রতি বিদ্বেষের কারণ লুকিয়ে আছে তার অতীত জীবনে। ছোটবেলায় সে সুন্দরবনে এসেছিল, কিন্তু প্রতিকূল পরিবেশের জন্য তার পরিবার অনেক কষ্ট পেয়েছিল।
সেই থেকে তার মনে সুন্দরবনের প্রতি এক গভীর ক্ষোভ জন্মায়। দাদাভাইয়ের মুখেও চিন্তার ছাপ। তিনি বলেন, শামীমাদের মতলব ভালো নয়, ওদের হাত থেকে আমাদের বাঁচতে হবে। দাদাভাইয়ের সতর্কতায় রিয়াদ বুঝতে পারে তারা এক গভীর ষড়যন্ত্রের জালে আটকা পড়তে চলেছে। শামীমাদের নৌকা তাদের দিকে এগিয়ে আসে। তাদের লোকেরা হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, মুখে নিষ্ঠুর হাসি। রিয়াদ আর দাদাভাই বুঝতে পারে তারা বিপদে পড়েছে। নীলা তাদের বলে, তোমরা তাড়াতাড়ি গভীর জলের দিকে যাও, আমি ওদের বিভ্রান্ত করার চেষ্টা করি। নীলা জলের নিচে ডুব দেয় আর তার নীল লেজ অদৃশ্য হয়ে যায়। শামীমাদের নৌকা কাছে এসে পড়ে। শামীমা নিজে নৌকার ডেকে দাঁড়িয়ে থাকে, তার চোখে লোভের আগুন। সে বলে, তোমরা জলপরী কোথায় লুকিয়েছ? সত্যি কথা বললে তোমাদের ছেড়ে দেব। রিয়াদ বলে, আমরা কোনো জলপরী দেখিনি। শামীমা হাসে, মিথ্যে কথা বলো না, আমি সব জানি। জলপরী তোমাদের সাহায্য করছে। দাদাভাই বলেন, আমরা গরিব জেলে মানুষ বাবা, আমাদের কেন জ্বালাতন করছ? শামীমা বলে, তোমাদের মতো গরিব জেলেদের সাহায্যেই আমার কাজ হাসিল হবে। জলপরী আমাকে চাই আর তোমরা আমাকে সাহায্য করবে। হঠাৎ জলের নিচে কিছু একটা নড়াচড়া করে। শামীমাদের নৌকা দুলতে শুরু করে। তারা ভয় পেয়ে যায়। নীলা জলের নিচে থেকে শামীমাদের নৌকার আশেপাশে ঘুরতে থাকে, তার জলীয় শক্তি দিয়ে নৌকাকে অস্থির করে তোলে। শামীমাদের লোকেরা আতঙ্কিত হয়ে চিৎকার করতে থাকে। এই সুযোগে রিয়াদ আর দাদাভাই তাদের নৌকা নিয়ে গভীর জলের দিকে পালিয়ে যায়। নীলা তাদের অনুসরণ করে। শামীমাদের নৌকা তাদের পিছু ধাওয়া করে, কিন্তু নীলার জলীয় শক্তির কারণে তারা বেশি দূর এগোতে পারে না। জেলেদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। শামীমাদের ভয়ে তারা ভীত। রিয়াদ আর দাদাভাই বুঝতে পারে তাদের শুধু নিজেদের নয়, জেলেদেরও রক্ষা করতে হবে। তারা জেলেদের নিয়ে একটা প্রতিরোধ গড়ার চেষ্টা করে। রিয়াদ বলে, আমাদের একজোট হয়ে শামীমাদের মোকাবিলা করতে হবে। ওরা আমাদের সুন্দরবন দখল করতে চায়, আমরা ওদের সফল হতে দেব না। দাদাভাই বলেন, ঠিক বলেছ বাবা, আমাদের নিজেদের অধিকার রক্ষা করতে হবে। জেলেদের মধ্যে সাহস সঞ্চারিত হয়। তারা রিয়াদ আর দাদাভাইয়ের সাথে হাত মেলায়। তারা বুঝতে পারে তাদের একজোট হয়ে লড়াই করতে হবে। জেলেদের মধ্যে নানা পরিকল্পনা চলতে থাকে। কেউ বলে তারা নৌকা দিয়ে শামীমাদের পথ আটকাবে, কেউ বলে তারা বনের মধ্যে লুকিয়ে থেকে আক্রমণ করবে। তাদের মধ্যে আকাশ নামের এক তরুণ জেলে বলে সে শামীমাদের নৌকায় উঠে তাদের পরিকল্পনা জেনে আসবে। এই তো শুরু হলো শামীমাদের বিরুদ্ধে রিয়াদ, নীলা আর জেলেদের প্রতিরোধ। সুন্দরবনের শান্ত পরিবেশে যেন এক ঝড় উঠতে চলেছে। শামীমাদের হাত থেকে বাঁচতে রিয়াদ, নীলা আর দাদাভাই গভীর জলের দিকে যাত্রা শুরু করে। নীলা জলের নিচে পথ দেখিয়ে নিয়ে যায়, তার নীল লেজ যেন জলের বুকে আলোর রেখা এঁকে দেয়। রিয়াদ মুগ্ধ হয়ে চারপাশের দৃশ্য দেখে। গভীর জলের রহস্য যেন তাকে হাতছানি দিয়ে ডাকে। জলের নিচে রঙিন মাছের ঝাঁক, প্রবালের জটিল গঠন আর অজানা সব জলজ উদ্ভিদ এক অদ্ভুত দৃশ্য তৈরি করে। রিয়াদ যেন এক স্বপ্নময় জগতে হারিয়ে যায়। কখনো সে দেখে অদ্ভুত সব জলজ প্রাণী যাদের রূপকথার গল্পের মতো, কখনো আবার দেখে জলের নিচে লুকিয়ে থাকা প্রাচীন ধ্বংসাবশেষ যা যেন কোনো হারিয়ে যাওয়া সভ্যতার চিহ্ন। রিয়াদের মনে হয় সে যেন এক অন্য গ্রহে চলে এসেছে। নীলা রিয়াদকে জলের নিচে লুকিয়ে থাকা বিভিন্ন রহস্যের কথা বলে। সে বলে এই গভীর জলে এমন অনেক প্রাণী আছে যাদের কথা মানুষ জানে না। আবার এমন অনেক স্থান আছে যেখানে মানুষের পা পড়েনি। রিয়াদ মুগ্ধ হয়ে নীলার কথা শোনে। তার মনে প্রশ্ন জাগে, এই সুন্দরবনে আর কত রহস্য লুকিয়ে আছে। নীলা বলে, এই গভীর জলে এমন সব রহস্য লুকিয়ে আছে যা মানুষের কল্পনারও বাইরে। তাদের যাত্রা পথে হঠাৎ করেই বিপদ নেমে আসে। গভীর জলের নিচে এক বিশাল জলজ প্রাণী তাদের পথ আটকায়। প্রাণীটি দেখতে অনেকটা সাপের মতো, কিন্তু তার শরীর আঁশে ঢাকা আর চোখ জ্বলন্ত আগুনের মতো। তার শরীর থেকে এক অদ্ভুত আলো বের হচ্ছে,
যা চারপাশের জলকে আরও রহস্যময় করে তোলে। রিয়াদ ভয় পেয়ে যায়। নীলা বলে, এটা গভীর জলের প্রহরী। এ আমাদের পথ আটকানোর চেষ্টা করছে। নীলা তার জলীয় শক্তি দিয়ে প্রহরীর সাথে লড়াই করে। প্রহরীর আক্রমণগুলো খুব শক্তিশালী, আর তার শরীর থেকে বের হওয়া আলো নীলার জলীয় শক্তিকে দুর্বল করে দেয়। নীলা বুঝতে পারে শুধু শক্তি দিয়ে প্রহরীর সাথে লড়াই করা সম্ভব নয়। রিয়াদ বুঝতে পারে তাদের এমন কিছু করতে হবে যাতে প্রহরী বিভ্রান্ত হয়। দাদাভাই বুদ্ধি খাটিয়ে নৌকাটাকে এমনভাবে চালায় যাতে প্রহরী বিভ্রান্ত হয়। নৌকাটা দ্রুত গতিতে ঘুরতে থাকে, আর প্রহরী তার লক্ষ্য স্থির করতে পারে না। এই সুযোগে নীলা প্রহরীর দুর্বল জায়গায় আক্রমণ করে। নীলার জলীয় শক্তি প্রহরীর শরীরে আঘাত করে, আর প্রহরী আহত হয়ে পালিয়ে যায়। রিয়াদ আর দাদাভাই হাঁফ ছেড়ে বাঁচে। এই ঘটনার পর রিয়াদ আর নীলার মধ্যে ঘনিষ্ঠতা আরও বাড়ে। তারা একে অপরের প্রতি আরও বেশি নির্ভরশীল হয়ে ওঠে। রিয়াদ বুঝতে পারে নীলা শুধু একজন জলপরী নয়, সে একজন সাহসী বন্ধু। নীলাও বুঝতে পারে রিয়াদ শুধু একজন শিল্পী নয়, সে একজন বুদ্ধিমান এবং সাহসী মানুষও। তাদের মধ্যে এক গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু তাদের যাত্রা এখনো শেষ হয়নি। শামীমাদের নৌকা তাদের পিছু ধাওয়া করছে। রিয়াদ আর নীলা জানে তাদের আরও সতর্ক থাকতে হবে, কারণ শামীমাদের লোভী দৃষ্টি তাদের পিছু ছাড়বে না। তারা জানে শামীমাদের হাত থেকে বাঁচতে হলে তাদের আরও দ্রুত সোনার চরের দিকে এগিয়ে যেতে হবে। এই তো শুরু হলো সোনার চরের পথে রিয়াদ আর নীলার বিপদসংকুল যাত্রা। গভীর জলের বিপদ, জলজ প্রাণীদের সাথে মজার অভিজ্ঞতা, আর শামীমাদের অনুসরণ, সব মিলিয়ে তাদের যাত্রা যেন এক রোমাঞ্চকর অভিযান। গভীর জলের রহস্য ভেদ করে রিয়াদ, নীলা আর দাদাভাই পৌঁছে যায় সোনার চরের গোপন দরজার সামনে। জলের নিচে এক প্রাচীন গুহার মুখে পাথরের দরজা বন্ধ করা। দরজার গায়ে অদ্ভুত কিছু চিহ্ন খোদাই করা, যেন কোনো প্রাচীন ভাষার লিপি। রিয়াদ বুঝতে পারে এই দরজাই সোনার চরের প্রবেশপথ। নীলার সাহায্যে রিয়াদ আর দাদাভাই দরজা খোলার চেষ্টা করে। অনেক চেষ্টার পর দরজা খুলে যায়। তারা দেখে গুহার ভিতরে এক অন্ধকার সুড়ঙ্গ, যা সোনার চরের দিকে চলে গেছে। তারা সাবধানে সুড়ঙ্গের ভিতরে প্রবেশ করে। সুড়ঙ্গের ভিতরে আলোর অভাব, কিন্তু রিয়াদ আর নীলার কাছে থাকা বিশেষ আলোয় তারা পথ দেখতে পায়। সুড়ঙ্গের শেষ প্রান্তে তারা পৌঁছে যায় এক বিশাল গুহার ভিতরে। গুহার ভিতরে আলোর ঝলকানি, যেন কোনো অমূল্য রত্ন থেকে আলো ঠিকরে পড়ছে। গুহার দেওয়াল জুড়ে রয়েছে প্রাচীন সব কারুকার্য, যা এক হারিয়ে যাওয়া সভ্যতার গল্প বলে। তারা দেখে গুহার ভিতরে প্রাচীন রত্ন আর শিল্পকর্মের এক বিশাল সংগ্রহ। সোনার তৈরি মূর্তি, হীরের তৈরি অলংকার আর প্রাচীন শিল্পকর্মের অপূর্ব নিদর্শন। রিয়াদ আর দাদাভাই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। তাদের মনে হয় তারা যেন কোনো রূপকথার জগতে প্রবেশ করেছে। রত্নগুলোর মধ্যে এমন কিছু রত্ন ছিল যা আগে কখনো দেখা যায়নি। তাদের রং আর ঔজ্জ্বল্য এতটাই অদ্ভুত যে মনে হয় যেন তারা জীবন্ত। কিন্তু তাদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। হঠাৎ শামীমাদের দলবল গুহার ভিতরে প্রবেশ করে। তারা রিয়াদ আর নীলাকে বন্দী করার চেষ্টা করে। শামীমা বলে, তোমরা আমার জিনিস চুরি করার চেষ্টা করছিলে, এখন তোমাদের পরিণতি ভোগ করতে হবে। শামীমার দলের লোকেরা সংখ্যায় অনেক বেশি, তাদের হাতে আধুনিক অস্ত্রশস্ত্র। রিয়াদ আর নীলা বুঝতে পারে তাদের লড়াই করতে হবে। নীলা তার জলীয় শক্তি দিয়ে শামীমাদের আক্রমণ প্রতিহত করার চেষ্টা করে। জলের ঘূর্ণি তৈরি করে সে শামীমাদের বিভ্রান্ত করে। রিয়াদ আর দাদাভাইও তাদের সাথে লড়াই করে। রিয়াদ তার বুদ্ধিমত্তা দিয়ে শামীমাদের আক্রমণগুলো প্রতিহত করার চেষ্টা করে, আর দাদাভাই তার অভিজ্ঞতা দিয়ে তাদের দুর্বল জায়গাগুলো খুঁজে বের করে। শামীমাদের দলের লোকেরা সংখ্যায় বেশি, কিন্তু নীলার জলীয় শক্তির কাছে তারা অসহায় হয়ে পড়ে। জলের ঘূর্ণি আর ঢেউয়ের আঘাতে তারা দিশেহারা হয়ে যায়। রিয়াদ আর দাদাভাইও সাহসের সাথে লড়াই করে। শামীমাদের দলের কয়েকজন সদস্য আহত হয়ে পড়ে আর তারা পালাতে শুরু করে।
তুমুল লড়াইয়ের পর শামীমাদের দল পরাজিত হয়। তারা পালিয়ে যেতে বাধ্য হয়। নীলা তার জলীয় শক্তির সাহায্যে গুহার প্রবেশপথ বন্ধ করে দেয়, যাতে শামীমাদের দল আর ফিরে আসতে না পারে। রিয়াদ আর দাদাভাই হাঁফ ছেড়ে বাঁচে। তারা বুঝতে পারে নীলার জলীয় শক্তির কারণেই তারা শামীমাদের ষড়যন্ত্র ব্যর্থ করতে পেরেছে। নীলা বলে, আমাদের এখন এই রত্ন আর শিল্পকর্মগুলো রক্ষা করতে হবে। এগুলো মানুষের লোভের হাত থেকে বাঁচাতে হবে। রিয়াদ বলে, তুমি ঠিক বলেছ। আমাদের এই অমূল্য সম্পদ সুন্দরবনের জাদুঘরে জমা দিতে হবে। তাহলে এগুলো মানুষের কল্যাণে ব্যবহৃত হবে। তারা সিদ্ধান্ত নেয় তারা এই রত্ন আর শিল্পকর্মগুলো মানুষের কাছে পৌঁছে দেবে, যাতে তারা এই প্রাচীন সভ্যতার ইতিহাস জানতে পারে। এই তো উন্মোচিত হল সোনার চরের রহস্য। প্রাচীন রত্ন আর শিল্পকর্মের সন্ধান, শামীমাদের আক্রমণ আর নীলার জলীয় শক্তির প্রকাশ, সব মিলিয়ে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। সোনার চরের রহস্য উন্মোচনের পর রিয়াদ আর নীলার মধ্যে এক গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা একে অপরের প্রতি আকৃষ্ট হয়। রিয়াদের চোখে নীলার রূপ যেন এক স্বপ্নীল মায়া, আর নীলার কাছে রিয়াদের সরলতা ও সাহসিকতা যেন এক নতুন পৃথিবীর হাতছানি। তাদের মধ্যে গভীর কথোপকথন হয়, যেখানে তারা একে অপরের স্বপ্ন, ভয় আর ভালোবাসার কথা ভাগ করে নেয়। নীলা রিয়াদের সাথে মানব জগতে থাকার ইচ্ছা প্রকাশ করে। সে জানতে চায় কেমন হয় মানুষের জীবন, তাদের আবেগ অনুভূতি আর তাদের স্বপ্নগুলো। রিয়াদও নীলাকে নিয়ে তার স্বপ্নের কথা বলে, এক সাধারণ মানুষের জীবন, ভালোবাসার বন্ধন আর সুন্দরবনের প্রতি তাদের দায়িত্ব। তারা দুজনে মিলে ভবিষ্যতের স্বপ্ন দেখে, যেখানে তারা একসাথে থাকবে, সুন্দরবনকে রক্ষা করবে আর একে অপরের পাশে থাকবে। কিন্তু নীলার জলপরী সত্তা তাকে গভীর জলের দিকে টানে। সে জানে তার জগৎ আর মানুষের জগৎ সম্পূর্ণ আলাদা। তার জলীয় শক্তি, তার রূপ আর তার অস্তিত্ব, সবকিছুই গভীর জলের রহস্যের সাথে মিশে আছে। তার মনে এক গভীর দ্বন্দ্ব তৈরি হয়। একদিকে মানুষের জগতের প্রতি ভালোবাসা, অন্যদিকে তার জলপরী সত্তার দায়িত্ব। রিয়াদও দ্বিধায় পড়ে। সে নীলাকে ভালোবাসে, কিন্তু সে জানে নীলাকে মানুষের লোভের হাত থেকে বাঁচাতে হলে তাকে আবার গভীর জলে ফিরে যেতে হবে। সে বুঝতে পারে তাদের ভালোবাসা এক অসম্ভব সমীকরণের জালে আটকে আছে। তার মনে ভয় হয়, যদি তারা একসাথে থাকার চেষ্টা করে, তাহলে হয়তো নীলার কোনো ক্ষতি হয়ে যাবে। এই দ্বন্দ্বের মাঝেও তাদের জীবনে কিছু মজার মুহূর্ত আসে। নীলা যখন মানব সমাজে চলার চেষ্টা করে, তখন অনেক অদ্ভুত সব কাণ্ড ঘটে। একবার সে রিয়াদের সাথে বাজারে যায়, আর সেখানে মাছের দোকানে গিয়ে মাছের সাথে কথা বলতে শুরু করে। আরেকবার সে রিয়াদের বন্ধুদের সাথে দেখা করতে গিয়ে তাদের গান গেয়ে শোনাতে শুরু করে, যা শুনে সবাই অবাক হয়ে যায়। নীলার অদ্ভুত আচরণে রিয়াদ আর তার বন্ধুরা হাসতে হাসতে লুটোপুটি খায়। কিন্তু এই হাসির আড়ালে তাদের মনে এক গভীর বেদনা লুকিয়ে থাকে। তারা জানে তাদের ভালোবাসা এক অসম্ভব পরিণতি মেনে নিতে বাধ্য। একদিন নীলা রিয়াদকে বলে, আমি জানি আমাদের একসাথে থাকা সম্ভব নয়। আমার জলপরী সত্তা আমাকে গভীর জলের দিকে টানে, আর তোমার জগৎ মানুষের লোভ আর হিংসায় ভরা। আমি চাই না আমার কারণে তোমার কোনো ক্ষতি হোক। তার চোখে জল চিকচিক করে। রিয়াদ বলে, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না নীলা। তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। নীলা বলে, আমিও তোমাকে ভালোবাসি রিয়াদ। কিন্তু আমাদের ভালোবাসা এক অসম্ভব স্বপ্ন। আমাদের একে অপরের থেকে দূরে থাকাই ভালো। তাদের মধ্যে এক গভীর আবেগঘন মুহূর্ত তৈরি হয়। তারা একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকে, যেন তারা তাদের মনের কথা বলতে চায়। তাদের ভালোবাসা এক কঠিন পরীক্ষার মুখোমুখি হয়। জলপরী সত্তা আর মানব প্রেমের দ্বন্দ্বে তারা কি পারবে নিজেদের ভালোবাসা টিকিয়ে রাখতে। এই তো শুরু হলো রিয়াদ আর নীলার ভালোবাসার এক কঠিন পরীক্ষা। জলপরী সত্তা, মানব প্রেম আর কমেডির মিশেলে তাদের জীবন এক নতুন মোড় নেয়। সোনার চরের গুপ্তধন রক্ষা করতে রিয়াদ, নীলা আর দাদাভাই যখন প্রস্তুতি নিচ্ছে, তখনই এক অদ্ভুত ঘটনা ঘটে। গুহার ভিতরে জলের নিচে এক শক্তিশালী কম্পন অনুভূত হয়।
যেন বহু প্রাচীন কোনো শক্তি জেগে উঠছে। গুহার দেওয়ালগুলো কেঁপে ওঠে, আর জলের নিচে এক অদ্ভুত আলো দেখা যায়। নীলা বলে এটা প্রাচীন প্রহরীদের জাগরণ। ওরা সোনার চরের গুপ্তধন রক্ষা করার জন্য জেগে উঠেছে। রিয়াদ আর দাদাভাই বুঝতে পারে এবার তাদের এক কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। গুহার পরিবেশ থমথমে হয়ে ওঠে, আর জলের নিচে এক অদ্ভুত শব্দ শোনা যায়। জলের নিচে বিশাল জলজ দৈত্যদের আবির্ভাব ঘটে। তাদের শরীর পাথরের মতো শক্ত, চোখ জ্বলন্ত আগুনের মতো, আর তারা জলের নিচে দ্রুত গতিতে চলাচল করতে পারে। তাদের উপস্থিতি গুহার পরিবেশকে আরও ভয়ঙ্কর করে তোলে। প্রহরীদের শরীর থেকে এক অদ্ভুত আলো বের হয়, যা চারপাশের জলকে আরও রহস্যময় করে তোলে। তাদের আক্রমণের গতি এতটাই দ্রুত যে মনে হয় যেন তারা অদৃশ্য হয়ে যাচ্ছে। নীলা তার জলীয় শক্তি দিয়ে প্রহরীদের আক্রমণ প্রতিহত করার চেষ্টা করে, কিন্তু প্রহরীরা অনেক শক্তিশালী। তাদের আক্রমণে নীলার শক্তি ধীরে ধীরে কমে আসতে থাকে। রিয়াদ বুঝতে পারে নীলার ক্ষমতার সীমাবদ্ধতা আছে। নীলার শরীর থেকে বের হওয়া আলো ধীরে ধীরে কমে আসতে থাকে, আর তার জলীয় শক্তিও দুর্বল হয়ে পড়ে। রিয়াদ দাদাভাইকে বলে, আমাদের বুদ্ধি দিয়ে প্রহরীদের মোকাবিলা করতে হবে। শুধু শক্তি দিয়ে ওদের হারানো সম্ভব নয়। রিয়াদ আর দাদাভাই মিলে একটা পরিকল্পনা করে। তারা প্রহরীদের বিভ্রান্ত করার জন্য গুহার বিভিন্ন প্রান্তে আলোর ফাঁদ তৈরি করে। তারা গুহার দেওয়ালে বিশেষ ধরনের আলো জ্বালায়, যা প্রহরীদের দৃষ্টি আকর্ষণ করে। প্রহরীরা যখন আলোর ফাঁদে আটকে যায়, তখন রিয়াদ আর নীলা তাদের দুর্বল জায়গায় আক্রমণ করে। রিয়াদের সাহসিকতা আর নীলার জলীয় শক্তির সমন্বয়ে তারা প্রহরীদের সাথে তুমুল লড়াই করে। রিয়াদ প্রহরীদের আক্রমণগুলো প্রতিহত করার চেষ্টা করে, আর দাদাভাই তাদের দুর্বল জায়গাগুলো খুঁজে বের করে। লড়াইয়ের মাঝে নীলার কিছু পুরনো স্মৃতি ফিরে আসে। সে বুঝতে পারে সে শুধু একজন জলপরী নয়, তার মধ্যে এক প্রাচীন শক্তির অংশ রয়েছে। তার সৃষ্টির রহস্য উন্মোচিত হতে শুরু করে। সে জানতে পারে প্রাচীনকালে জলপরীরা এই সোনার চরের গুপ্তধন রক্ষা করত, আর সে সেই প্রাচীন প্রহরীদের বংশধর। তার স্মৃতির দৃশ্যগুলো তাকে এক অন্য জগতে নিয়ে যায়, যেখানে সে প্রাচীন জলপরীদের জীবনযাত্রা দেখতে পায়। নীলার স্মৃতি ফিরে আসায় তার শক্তি আরও বেড়ে যায়। সে প্রহরীদের সাথে আরও শক্তিশালীভাবে লড়াই করতে শুরু করে। তার জলীয় শক্তি যেন এক নতুন রূপ নেয়। সে প্রহরীদের আক্রমণ প্রতিহত করে, আর তাদের দুর্বল জায়গায় আঘাত করে। তার শরীর থেকে বের হওয়া আলো আবার উজ্জ্বল হয়ে ওঠে, আর তার জলীয় শক্তিও আরও শক্তিশালী হয়ে পড়ে। অবশেষে রিয়াদ, নীলা আর দাদাভাই তাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রাচীন প্রহরীদের পরাজিত করে। প্রহরীরা গভীর জলের গভীরে অদৃশ্য হয়ে যায়। গুহার পরিবেশ আবার শান্ত হয়ে আসে। গুহার ভিতরে আলোর ঝলকানি কমে আসে, আর জলের নিচে কম্পনও থেমে যায়। নীলা বলে, আমার মনে হয় আমার সৃষ্টির রহস্য উন্মোচিত হয়েছে। আমি বুঝতে পেরেছি কেন আমি এই সোনার চরের রক্ষক। রিয়াদ বলে, তোমার স্মৃতি ফিরে আসায় আমাদের লড়াই করা সহজ হয়েছে। তুমি আমাদের সবার জন্য অনুপ্রেরণা। শেষ হল প্রহরীদের সাথে রিয়াদ, নীলা আর দাদাভাইয়ের যুদ্ধ। নীলার সৃষ্টির রহস্য উন্মোচন, ফ্যান্টাসি উপাদান আর রিয়াদের সাহসিকতা, সব এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। সোনার চরের গুপ্তধন রক্ষা করার জন্য রিয়াদ, নীলা আর দাদাভাই যখন প্রস্তুতি নিচ্ছে, তখনই শামীমাদের দলের মধ্যে বিশ্বাসঘাতকতা শুরু হয়। শামীমাদের দলের কয়েকজন সদস্য শামীমাদের লোভী পরিকল্পনার বিরোধিতা করে। তারা বুঝতে পারে শামীমাদের কাজ শুধু সুন্দরবনের ক্ষতি করবে না, তাদের নিজেদের জীবনও বিপন্ন করবে। শামীমাদের দলের মধ্যে নানা মতভেদ দেখা দেয়। কেউ বলে তারা শুধু টাকার জন্য এই কাজ করছে, আবার কেউ বলে তারা সুন্দরবনকে ভালোবাসে, তাই এই কাজ করতে পারবে না। শামীমাদের দলের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব শুরু হয়। কয়েকজন সদস্য রিয়াদ আর দাদাভাইকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। তারা শামীমাদের পরিকল্পনা ফাঁস করে দেয়, আর রিয়াদ আর দাদাভাইকে সতর্ক করে। তাদের মধ্যে একজন বলে, আমরা জানি আমরা অনেক ভুল করেছি।
কিন্তু আমরা আর শামীমাদের সাথে থাকতে চাই না। ওরা শুধু নিজেদের স্বার্থ দেখে আর সুন্দরবনের ক্ষতি করে। কিন্তু শামীমাদের দলবল খুব শক্তিশালী। তারা রিয়াদ আর দাদাভাইকে বন্দী করে ফেলে। নীলা যখন জানতে পারে রিয়াদ আর দাদাভাই বন্দী হয়েছে, তখন সে তাদের উদ্ধার করার জন্য দ্রুত পরিকল্পনা করে। সে জানে শামীমাদের হাত থেকে রিয়াদ আর দাদাভাইকে বাঁচাতে হলে তাদের দ্রুত কিছু করতে হবে। নীলা জেলেদের সাথে যোগাযোগ করে জেলেদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে ওঠে। তারা শামীমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত হয়। নীলার নেতৃত্বে জেলেরা শামীমাদের গোপন আস্তানায় আক্রমণ করে। তারা বিভিন্ন দলে ভাগ হয়ে আস্তানার চারপাশে ঘিরে ফেলে। তাদের পরিকল্পনা ছিল তারা একসঙ্গে আক্রমণ করবে, যাতে শামীমাদের দল দিশেহারা হয়ে পড়ে। শামীমাদের দলের কয়েকজন সদস্য অনুতপ্ত হয়ে জেলেদের সাথে যোগ দেয়। তাদের মধ্যে একজন তরুণ জেলে, যার নাম আকাশ। আকাশ রিয়াদ আর দাদাভাইকে মুক্ত করার জন্য জেলেদের সাহায্য করে। আকাশ বলে, আমি জানি আমি অনেক ভুল করেছি, কিন্তু আমি এখন থেকে সুন্দরবন রক্ষার জন্য কাজ করতে চাই। আমি শামীমাদের আসল রূপ বুঝতে পেরেছি, আর আমি তাদের সাথে আর থাকতে চাই না। আকাশ রিয়াদ আর দাদাভাইকে শামীমাদের গোপন আস্তানা থেকে মুক্ত করে। তারা একসাথে শামীমাদের বিরুদ্ধে লড়াই করে। জেলেদের ঐক্যবদ্ধ প্রতিরোধ আর আকাশের সাহসিকতায় শামীমাদের দল পরাজিত হয়। শামীমাদের আস্তানা থেকে চিৎকার আর গুলির শব্দ শোনা যায়। জেলেরা শামীমাদের দলের সদস্যদের একের পর এক পরাস্ত করতে থাকে। শামীমা আর তার দলের কয়েকজন সদস্য পালিয়ে যায়, কিন্তু তাদের বেশিরভাগ সদস্য জেলেদের কাছে আত্মসমর্পণ করে। তারা তাদের অপরাধের জন্য ক্ষমা চায় আর সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। তারা বলে, আমরা বুঝতে পেরেছি আমরা অনেক বড় ভুল করেছি। আমরা আর কখনো সুন্দরবনের ক্ষতি করব না। নীলা বলে, আমাদের ক্ষমা করা উচিত, কিন্তু তাদের মনে রাখতে হবে সুন্দরবনের ক্ষতি করলে তাদের পরিণতি ভালো হবে না। জেলেরা শামীমাদের দলের সদস্যদের ক্ষমা করে দেয় আর তাদের সুন্দরবন রক্ষার কাজে সাহায্য করার সুযোগ দেয়। তারা বলে, আমরা সবাই মিলে সুন্দরবনকে রক্ষা করব। আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আমাদের শক্তি। আকাশ বলে, আমি জানি আমি অনেক ভুল করেছি, কিন্তু আমি এখন থেকে সুন্দরবন রক্ষার জন্য কাজ করতে চাই। রিয়াদ বলে, আমরা সবাই মিলে সুন্দরবনকে রক্ষা করব। আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আমাদের শক্তি। এই তো শেষ হলো শামীমাদের বিশ্বাসঘাতকতা আর জেলেদের ঐক্যবদ্ধ প্রতিরোধ। রিয়াদ আর দাদাভাইয়ের উদ্ধার আর আকাশের অনুতাপ সব মিলিয়ে এক নাটকীয় অভিজ্ঞতা। শামীমাদের পরাজিত করার পর সুন্দরবনের শান্ত পরিবেশ ফিরে আসে, কিন্তু রিয়াদ আর নীলার মনে এক গভীর বেদনার ছায়া নেমে আসে। নীলা বুঝতে পারে তার গভীর জলে ফিরে যাওয়ার সময় হয়েছে। সে জানে তার জলপরী সত্তা তাকে গভীর জলের দিকে টানে, আর তার মনে হয় তার সৃষ্টির রহস্য উন্মোচিত হয়েছে। তার দায়িত্ব শেষ হয়েছে। নীলা রিয়াদকে বলে, আমার আর এখানে থাকা সম্ভব নয়। আমার জলপরী সত্তা আমাকে গভীর জলের দিকে টানে, আর আমার মনে হয় আমার সৃষ্টির রহস্য উন্মোচিত হয়েছে। আমার দায়িত্ব শেষ হয়েছে। নীলার চোখে জল চিকচিক করে, কিন্তু তার মুখে এক অদ্ভুত প্রশান্তি। রিয়াদ নীলার কথা শুনে ভেঙে পড়ে। সে বলে, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না নীলা। তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। রিয়াদের চোখেও জল। তার মনে হয় তার জীবনের সবচেয়ে মূল্যবান অংশটি হারিয়ে যাচ্ছে। নীলা বলে, আমিও তোমাকে ভালোবাসি রিয়াদ, কিন্তু আমাদের ভালোবাসা এক অসম্ভব স্বপ্ন। আমাদের একে অপরের থেকে দূরে থাকাই ভালো। নীলা রিয়াদের হাত ধরে বলে, আমাদের ভালোবাসা চিরকাল বেঁচে থাকবে রিয়াদ, আমাদের হৃদয়ে। তাদের মধ্যে এক আবেগঘন বিদায় হয়। রিয়াদ নীলার হাত ধরে বলে, আমি তোমাকে কখনো ভুলব না নীলা, তুমি আমার হৃদয়ে চিরকাল থাকবে। নীলা বলে, আমিও তোমাকে কখনো ভুলব না রিয়াদ, আমাদের ভালোবাসা চিরকাল বেঁচে থাকবে। তাদের মধ্যে এক নীরব কথোপকথন হয়, যেখানে তারা একে অপরের মনের কথা বুঝতে পারে।
নীলা গভীর জলের দিকে যাত্রা শুরু করে। তার নীল লেজ জলের উপর চিকচিক করে। রিয়াদ তীরে দাঁড়িয়ে তাকিয়ে থাকে যতক্ষণ না নীলা দৃষ্টির আড়ালে চলে যায়। তার চোখে জল, কিন্তু মুখে এক অদ্ভুত শান্তি। সে জানে নীলা তার হৃদয়ে চিরকাল থাকবে। সোনার চরের রত্ন ও শিল্পকর্মগুলো সুন্দরবনের জাদুঘরে জমা দেওয়া হয়। এগুলো মানুষের কল্যাণে ব্যবহৃত হবে। রিয়াদ আর দাদাভাই মিলে জাদুঘরের কর্মকর্তাদের সাথে আলোচনা করে কিভাবে এই অমূল্য সম্পদগুলো সংরক্ষণ করা যায়। জাদুঘরের পরিবেশ সুন্দর করে সাজানো হয়, যাতে দর্শনার্থীরা প্রাচীন সভ্যতার ইতিহাস জানতে পারে। রিয়াদ বুঝতে পারে সুন্দরবনের পরিবেশ রক্ষা করা তাদের দায়িত্ব। সে জেলেদের সাথে আলোচনা করে কিভাবে সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ রক্ষা করা যায়। তারা মিলে সুন্দরবনের পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন পরিকল্পনা করে। তারা সুন্দরবনের গাছপালা রক্ষা করার জন্য নতুন নিয়ম তৈরি করে আর বন্য প্রাণীদের সুরক্ষা নিশ্চিত করে। রিয়াদ বলে, আমাদের সুন্দরবনকে রক্ষা করতে হবে। এটা শুধু আমাদের নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ। জেলেরা রিয়াদের সাথে একমত হয়। তারা সুন্দরবন রক্ষার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি দেয়। তারা বলে, আমরা সবাই মিলে সুন্দরবনকে রক্ষা করব। আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আমাদের শক্তি। রিয়াদ সুন্দরবন রক্ষার জন্য বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি শুরু করে। সে স্কুল কলেজে গিয়ে শিক্ষার্থীদের সুন্দরবনের গুরুত্ব সম্পর্কে জানায়। সে স্থানীয় মানুষদের সাথে আলোচনা করে কিভাবে তারা সুন্দরবন রক্ষায় ভূমিকা রাখতে পারে। সে সুন্দরবনের পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন প্রচারপত্র বিলি করে আর স্থানীয় টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেয়। রিয়াদের প্রচেষ্টায় সুন্দরবনের পরিবেশ রক্ষার আন্দোলন গড়ে ওঠে। মানুষ সচেতন হয় আর সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ রক্ষার জন্য এগিয়ে আসে। তারা বুঝতে পারে সুন্দরবন শুধু একটি বন নয়, এটি তাদের জীবন ও সংস্কৃতির অংশ। এই তো শেষ হলো নীলার বিদায় আর রিয়াদের সুন্দরবন রক্ষার যাত্রা। তাদের ভালোবাসা, বেদনা আর দায়িত্ববোধ সব মিলিয়ে এক মানবিক গল্প। নীলার বিদায়ের পর রিয়াদ ঢাকায় ফিরে আসে। তার মন বেদনায় ভরা, কিন্তু তার চোখে এক অদম্য আলো। সে জানে নীলার স্মৃতি তার জীবনে চিরকাল বেঁচে থাকবে আর তার ভালোবাসার প্রতিধ্বনি তাকে পথ দেখাবে। ঢাকায় ফিরে এসে রিয়াদ তার শিল্পকর্মে ডুবে যায়। সে সুন্দরবনের অভিজ্ঞতা নিয়ে ছবি আঁকতে শুরু করে। তার আঁকা ছবিতে ফুটে ওঠে সুন্দরবনের রহস্যময় পরিবেশ, গভীর জলের রূপ আর নীলার জলপরী রূপ। তার তুলির ছোঁয়ায় নীলার চোখের গভীরতা, তার হাসির স্নিগ্ধতা আর তার জলীয় শক্তির অপূর্ব প্রকাশ জীবন্ত হয়ে ওঠে। রিয়াদের আঁকা ছবিগুলো দেখে মানুষ মুগ্ধ হয়। তারা জানতে চায়, এই জলপরী কে? রিয়াদ বলে, সে আমার জীবনের এক অমূল্য স্মৃতি, এক অনুপ্রেরণা। তার ছবিগুলো দেখে মানুষের মনে সুন্দরবনের প্রতি ভালোবাসা জন্মায় আর তারা প্রকৃতির প্রতি আরও সংবেদনশীল হয়ে ওঠে। রিয়াদ সুন্দরবনের জেলেদের জীবনযাত্রার উন্নতি করার জন্য কাজ করে। সে তাদের জন্য বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচি শুরু করে, আধুনিক মাছ ধরার কৌশল শেখায় এবং তাদের সন্তানদের জন্য স্কুল খোলে। সে জেলেদের সাথে আলোচনা করে কিভাবে তারা তাদের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা করতে পারে এবং কিভাবে সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ রক্ষা করা যায়। জেলেদের জীবনযাত্রার উন্নতি হয়। তারা তাদের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা করার জন্য সচেষ্ট হয়। তারা সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ রক্ষা করার জন্য রিয়াদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। তারা বুঝতে পারে তাদের জীবন আর সুন্দরবন একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। একদিন রিয়াদ আবার সুন্দরবনে ফিরে আসে। সে সেই নির্জন দ্বীপে যায় যেখানে সে প্রথম নীলার দেখা পেয়েছিল। সে দেখে দ্বীপের পরিবেশ শান্ত, কিন্তু তার মনে নীলার স্মৃতি জীবন্ত হয়ে ওঠে। সে দ্বীপের চারপাশে ঘুরে বেড়ায় আর নীলার সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে। তার মনে হয় নীলা যেন তার পাশেই আছে, তাকে সাহস যোগাচ্ছে। হঠাৎ রিয়াদের কানে এক অদ্ভুত সুর ভেসে আসে। সুরটা যেন নীলার গানের প্রতিধ্বনি। রিয়াদ চারদিকে তাকিয়ে দেখে, কিন্তু কাউকে দেখতে পায় না।
সে বুঝতে পারে এটা নীলার স্মৃতি, যা তার মনে প্রতিধ্বনিত হচ্ছে। কিন্তু সুরটা যেন আগের চেয়েও স্পষ্ট, যেন কোথাও থেকে ভেসে আসছে। রিয়াদের চোখে জল আসে। সে আকাশের দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে কখনো ভুলব না, নীলা। আমাদের ভালোবাসা চিরকাল বেঁচে থাকবে। তার মনে হয় নীলা যেন তার পাশেই আছে, তার কথা শুনছে। কিন্তু সেই সুরের প্রতিধ্বনি তাকে ভাবিয়ে তোলে, নীলা কি সত্যিই দূরে চলে গেছে, নাকি কোথাও লুকিয়ে আছে? সুন্দরবনের শান্ত পরিবেশে রিয়াদের কণ্ঠ প্রতিধ্বনিত হয়। তার মনে হয় নীলা যেন তাকে বলছে, আমিও তোমাকে ভালোবাসি, রিয়াদ। আমাদের ভালোবাসা চিরকাল বেঁচে থাকবে। কিন্তু সেই সুরের রহস্য তাকে অস্থির করে তোলে। সে জানে সুন্দরবনের গভীরে আরও অনেক রহস্য লুকিয়ে আছে, যা তাকে খুঁজে বের করতে হবে। রিয়াদের মনে প্রশ্ন জাগে, নীলা কি আবার ফিরে আসবে, নাকি তাদের ভালোবাসা চিরকালের জন্য হারিয়ে যাবে? সে জানে তার উত্তর খুঁজতে হবে, আর সেই উত্তরের খোঁজে তাকে আবার সুন্দরবনের গভীরে প্রবেশ করতে হবে। এই তো শেষ হল রিয়াদের স্মৃতির রঙে আঁকা জীবন। নীলার স্মৃতি, সুন্দরবনের অভিজ্ঞতা, আর জেলেদের জীবনযাত্রার উন্নতি, সব মিলিয়ে এক পরিপূর্ণ জীবন। কিন্তু সেই সুরের প্রতিধ্বনি তাকে এক নতুন রহস্যের দিকে নিয়ে যায়, যা তাকে আবার সুন্দরবনের গভীরে টেনে নিয়ে যায়। সেই সুরের রহস্য ভেদ করার জন্য রিয়াদ অস্থির হয়ে ওঠে। সে সিদ্ধান্ত নেয় আবার সুন্দরবনের গভীরে প্রবেশ করবে। হয়তো নীলার কোনো বার্তা লুকিয়ে আছে সেই সুরে। পরের দিন রিয়াদ আবার সুন্দরবনে ফিরে আসে। সে সেই নির্জন দ্বীপের দিকে রওনা হয়, যেখানে সে শেষবার সুরটি শুনেছিল। তার সাথে যায় দাদাভাই আর কয়েকজন সাহসী জেলে। তারা জানে সুন্দরবনের গভীরে অনেক বিপদ লুকিয়ে আছে, কিন্তু রিয়াদকে তারা একা ছাড়তে চায় না। দ্বীপে পৌঁছে রিয়াদ চারদিকে সুরের উৎস খুঁজতে থাকে। দাদাভাই আর জেলেরা দ্বীপের চারপাশটা ভালো করে দেখে, কিন্তু কোথাও কোনো সূত্র খুঁজে পায় না। রিয়াদ হতাশ হয়ে বসে পড়ে। তার মনে হয় হয়তো সে ভুল শুনেছে। হঠাৎ আকাশ নামের এক তরুণ জেলে এগিয়ে আসে। সে বলে, আমি সুরটা শুনেছি, রিয়াদ ভাই। এটা গভীর জলের দিক থেকে আসছে। আকাশ জানায় সে ছোটবেলায় তার বাবার মুখে গভীর জলের অনেক গল্প শুনেছে। আকাশের কথা শুনে রিয়াদের মনে আশা জাগে। সে আকাশকে সাথে নিয়ে গভীর জলের দিকে রওনা হয়। দাদাভাই আর অন্য জেলেরা তাদের অনুসরণ করে। তারা ছোট ছোট নৌকায় করে এগিয়ে চলে, চারদিকে ঘন জঙ্গল আর ভয়ঙ্কর নীরবতা। গভীর জলের কাছাকাছি পৌঁছতেই তারা দেখে জলের উপর একটা আলো নাচছে। আলোটা যেন সুরের তালে তালে জ্বলছে আর নিভছে। রিয়াদ বুঝতে পারে এটাই সুরের উৎস। তারা সাবধানে আলোর দিকে এগিয়ে যায়। আলোটা তাদের একটা ছোট গুহার মুখের দিকে টেনে নিয়ে যায়। রিয়াদ দেখে গুহার মুখটা জলের তলায় প্রায় ডুবে আছে। রিয়াদ আর আকাশ জলের তলায় ডুব দেয়। তারা দেখে গুহার ভিতরে একটা অদ্ভুত প্রাণী বসে আছে। প্রাণীটার শরীর মাছের মতো, কিন্তু তার মুখটা মানুষের মতো। তার হাতে একটা বাঁশি, আর সেই বাঁশি থেকেই সুরটা বের হচ্ছে। প্রাণীটা তাদের দিকে তাকিয়ে মৃদু হাসে। রিয়াদ বুঝতে পারে এই প্রাণীই সুরের উৎস, আর হয়তো এর কাছেই নীলার কোনো খবর আছে। গুহার ভিতরে প্রাণীটিকে দেখে রিয়াদ অবাক হয়ে যায়। প্রাণীটি দেখতে অদ্ভুত হলেও তার চোখ শান্ত এবং স্নেহময়। রিয়াদ আর আকাশ ধীরে ধীরে প্রাণীটির দিকে এগিয়ে যায়। প্রাণীটি মিষ্টি হেসে বলে, তোমরা কারা? এখানে কেন এসেছ? তার কণ্ঠস্বর অনেকটা নারীর মতো, কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত মায়া জড়ানো। রিয়াদ বলে, আমরা একটা সুরের পিছু ধাওয়া করে এসেছি। তুমি কি সেই সুর বাজাচ্ছিলে? প্রাণীটি মাথা নেড়ে বলে, হ্যাঁ, আমি এই সুর বাজাচ্ছিলাম। এই সুর সুন্দরবনের গান, গভীর জলের আহ্বান। আকাশ বলে, তুমি কে, আর এখানে কি করছো? প্রাণীটি জানায় সে এই গুহায় অনেক দিন ধরে বাস করে। তার নাম জলকুমারী, আর সে এই সুন্দরবনের জলজ প্রাণীদের রক্ষক। সে আরও জানায় জলপরীরা আসলে এই সুন্দরবনেরই অংশ, আর তাদের অনেক গোপন রহস্য আছে যা মানুষের অজানা। রিয়াদ উৎসাহিত হয়ে বলে, তুমি কি নীলার কথা জানো?
সে কোথায় আছে? জলকুমারী একটু হাসে। সে বলে, নীলা ভালো আছে। সে এখন গভীর জলের দায়িত্ব নিয়েছে। কিন্তু সে তোমাদের কথা প্রায়ই মনে করে। রিয়াদ আশ্বস্ত হয় নীলার কথা শুনে। সে জলকুমারীকে ধন্যবাদ জানায়। জলকুমারী রিয়াদকে আরও জানায়, সুন্দরবন শুধু প্রকৃতির লীলাভূমি নয়, এর গভীরে অনেক প্রাচীন রহস্য লুকিয়ে আছে। জলপরীরা সেই রহস্যের ধারক ও বাহক। জলকুমারী রিয়াদকে একটা পুরনো মানচিত্র দেখায়। মানচিত্রটা সুন্দরবনের গভীরে লুকিয়ে থাকা এক প্রাচীন শহরের পথ দেখায়। জলকুমারী বলে, এই শহর জলপরীদের পূর্বপুরুষদের তৈরি, আর সেখানে অনেক গুপ্তধন ও জ্ঞান লুকিয়ে আছে। রিয়াদ বুঝতে পারে এই মানচিত্র তাকে নতুন এক রোমাঞ্চকর অভিযানের দিকে ডাকছে। সে জলকুমারীকে ধন্যবাদ জানিয়ে গুহা থেকে বেরিয়ে আসে। আকাশের চোখে মুখেও বিস্ময়। গুহার বাইরে দাদাভাই আর অন্য জেলেরা তাদের জন্য অপেক্ষা করছিল। রিয়াদ তাদের জলকুমারীর কথা জানায় এবং মানচিত্রটা দেখায়। সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা এই শহরের খোঁজে যাবে। সুন্দরবনের গভীরে লুকিয়ে থাকা প্রাচীন রহস্য উন্মোচন করাই এখন তাদের লক্ষ্য। জলকুমারীর দেওয়া মানচিত্র অনুযায়ী রিয়াদ, দাদাভাই, আকাশ এবং অন্য জেলেরা প্রাচীন শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তাদের যাত্রা শুরু হয় সুন্দরবনের পরিচিত জলপথ ধরে, কিন্তু ধীরে ধীরে তারা গভীর জলের দিকে এগিয়ে যেতে থাকে, যেখানে পথ ক্রমশ দুর্গম হয়ে ওঠে। চারিদিকের পরিবেশ যেন বদলে যেতে থাকে। ম্যানগ্রোভের ঘন জঙ্গল পাতলা হয়ে আসে, আর জলের রং গাঢ় নীল হতে শুরু করে। তারা বিভিন্ন ধরনের জলজ প্রাণীর দেখা পায়, যাদের আগে কখনো দেখেনি। কিছু প্রাণী দেখতে যেমন সুন্দর, তেমনি কিছু ভয়ঙ্কর। তাদের যাত্রাপথে বেশ কয়েকবার বিপদ আসে। একবার তাদের নৌকা বিশাল এক জলজ প্রাণীর দ্বারা আক্রান্ত হয়। প্রাণীটি তাদের নৌকাটিকে প্রায় ডুবিয়ে দিচ্ছিল, কিন্তু নীলার দেওয়া জলীয় শক্তি ব্যবহার করে রিয়াদ তাদের রক্ষা করে। আরেকবার তারা ঘন কুয়াশার মধ্যে পথ হারিয়ে ফেলে। চারদিকে শুধু জল আর কুয়াশা, কোনো দিশা খুঁজে পাওয়া যায় না। তখন দাদাভাই তার পুরনো অভিজ্ঞতা কাজে লাগিয়ে আকাশের তারা দেখে পথ নির্ধারণ করেন। যাত্রাপথে তারা বিভিন্ন ছোট ছোট দ্বীপের দেখা পায়। কিছু দ্বীপে জনবসতি দেখা যায়, যেখানে জেলেরা মাছ ধরে জীবন ধারণ করে। রিয়াদ তাদের সাথে কথা বলে জানতে পারে এই অঞ্চলে অনেক পুরনো কিংবদন্তি প্রচলিত আছে। কেউ বলে এখানে গুপ্তধন লুকানো আছে, আবার কেউ বলে এখানে জলপরীরা বাস করে। একদিন তারা এমন একটি দ্বীপে এসে পৌঁছায়, যেখানে মাটি কিছুটা উঁচু এবং পাথুরে। দ্বীপের মাঝখানে একটা পুরনো মন্দির দাঁড়িয়ে আছে, যা দেখে মনে হয় বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় আছে। মন্দিরের ভিতরে ঢুকে তারা অবাক হয়ে যায়। দেওয়ালগুলোতে প্রাচীন লিপি খোদাই করা, আর ভেতরে একটা পাথরের বেদি রয়েছে। বেদির উপর একটা সোনার তৈরি মূর্তি রাখা, যা দেখতে অনেকটা জলপরীর মতো। আকাশ বলে ওঠে, এটা নিশ্চয়ই সেই প্রাচীন শহরের কোনো নিদর্শন। রিয়াদ মূর্তিটার দিকে তাকিয়ে থাকে। তার মনে হয় এই মূর্তি যেন তাদেরই পথ দেখাচ্ছে, প্রাচীন শহরের রহস্য উন্মোচনের জন্য। তারা সিদ্ধান্ত নেয় এখানেই তারা কিছুদিনের জন্য বিশ্রাম নেবে এবং শহরের পথে অগ্রসর হওয়ার জন্য প্রস্তুতি নেবে। মন্দিরে বিশ্রাম নেওয়ার পর রিয়াদ, দাদাভাই, আকাশ এবং অন্য জেলেরা প্রাচীন শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। জলকুমারীর দেওয়া মানচিত্র অনুযায়ী শহরটি একটি গভীর জলের গুহার ভিতরে অবস্থিত। গুহার প্রবেশপথটি একটি বিশাল জলপ্রপাতের পিছনে লুকানো আছে। তারা জলপ্রপাতের কাছাকাছি এসে পৌঁছায়। জলপ্রপাতের গর্জন চারদিকে প্রতিধ্বনিত হচ্ছে। রিয়াদ দেখে জলপ্রপাতের পিছনে একটা সরু পথ দেখা যাচ্ছে। তারা সাবধানে পথ ধরে এগিয়ে যায়। পথটি তাদের একটা অন্ধকার গুহার ভিতরে নিয়ে যায়। গুহার ভিতরে জলের স্রোত বইছে, আর চারদিকে স্যাঁতসেঁতে গন্ধ। তারা টর্চের আলো জ্বেলে পথ চলতে থাকে। গুহার ভিতরে তারা বিভিন্ন ধরনের জলজ প্রাণীর দেখা পায়, যাদের আগে কখনো দেখেনি। কিছু প্রাণী দেখতে যেমন সুন্দর, তেমনি কিছু ভয়ঙ্কর। তারা সাবধানে পথ চলতে থাকে, যাতে কোনো বিপদে না পড়ে। কিছুক্ষণ পর তারা গুহার শেষ প্রান্তে এসে পৌঁছায়।
সেখানে একটা বিশাল পাথরের দরজা দেখা যায়। দরজার গায়ে প্রাচীন লিপি খোদাই করা। রিয়াদ বুঝতে পারে এটাই প্রাচীন শহরের প্রবেশদ্বার। তারা দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজাটা খুব শক্ত। তারা অনেক চেষ্টা করেও দরজা খুলতে পারে না। তখন আকাশ বলে, আমার মনে হয় এই দরজা খোলার জন্য বিশেষ কোনো মন্ত্র বা কৌশলের প্রয়োজন। রিয়াদ মানচিত্রটা ভালো করে দেখে। মানচিত্রে একটা ছোট চিহ্নের পাশে কিছু লিপি লেখা আছে। রিয়াদ লিপিগুলো পড়ে বুঝতে পারে এটা একটা মন্ত্র। রিয়াদ মন্ত্রটা জোরে জোরে পড়ে। মন্ত্র পড়ার সাথে সাথে দরজাটা ধীরে ধীরে খুলতে শুরু করে। দরজা খোলার পর তারা গুহার ভিতরে প্রবেশ করে। তারা দেখে গুহার ভিতরে একটা বিশাল শহর দাঁড়িয়ে আছে। শহরটা জলের নিচে অবস্থিত, কিন্তু সেখানে আলো জ্বলছে। তারা বুঝতে পারে এটা কোনো সাধারণ শহর নয়, এটা জলপরীদের তৈরি প্রাচীন শহর। শহরের রাস্তাগুলো পাথরের তৈরি আর বাড়িগুলো প্রবাল দিয়ে তৈরি। শহরের মাঝখানে একটা বিশাল প্রাসাদ দেখা যায়, যা দেখে মনে হয় জলপরীদের রাজপ্রাসাদ। রিয়াদ, দাদাভাই, আকাশ এবং অন্য জেলেরা অবাক হয়ে শহরের দিকে তাকিয়ে থাকে। তারা জানে তারা এমন এক জায়গায় এসেছে যেখানে মানুষের পা পড়েনি। তারা বুঝতে পারে এখানে তাদের অনেক অজানা রহস্যের মুখোমুখি হতে হবে। প্রাচীন শহরে প্রবেশ করে রিয়াদ, দাদাভাই, আকাশ এবং জেলেরা অবাক বিস্ময়ে চারদিকে তাকিয়ে থাকে। প্রবালের তৈরি বাড়িগুলো আলোয় ঝলমল করছে, আর জলের নিচে এক নীরব শান্তি বিরাজ করছে। তারা শহরের মাঝখানে বিশাল রাজপ্রাসাদের দিকে এগিয়ে যায়। রাজপ্রাসাদের ভিতরে ঢুকে তারা দেখে সেখানে কোনো মানুষ নেই, কিন্তু চারদিকে প্রাচীন শিল্পকর্ম আর মূল্যবান রত্ন ছড়িয়ে আছে। তারা একটা বড় হল ঘরে প্রবেশ করে, যেখানে দেওয়ালে জলপরীদের ইতিহাস খোদাই করা রয়েছে। দাদাভাই লিপিগুলো পড়ে জানতে পারেন এই শহর জলপরীদের পূর্বপুরুষরা তৈরি করেছিল। তারা এখানে অনেক বছর ধরে সুখে শান্তিতে বসবাস করত, কিন্তু একসময় মানুষের লোভ আর হিংস্রতা তাদের শান্তি নষ্ট করে দেয়। তাই তারা শহর ছেড়ে গভীর জলের গভীরে চলে যায়, আর শহরটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে যায়। হঠাৎ রিয়াদের নজরে পড়ে হলঘরের মাঝখানে একটা বেদির উপর রাখা একটি উজ্জ্বল পাথর। পাথরটা আলো ছড়াচ্ছে, আর তার থেকে একটা মৃদু সুর ভেসে আসছে। রিয়াদ পাথরটা হাতে তুলে নেয়। পাথরটা হাতে নেওয়ার সাথে সাথেই রিয়াদের চোখের সামনে নানা দৃশ্য ভেসে ওঠে। সে দেখতে পায় জলপরীরা কিভাবে এই শহর তৈরি করেছিল, কিভাবে তারা প্রকৃতির সাথে মিলেমিশে থাকত, আর কিভাবে তারা মানুষের লোভের শিকার হয়েছিল। রিয়াদ বুঝতে পারে জলপরীরা শুধু নিজেদের রক্ষা করতে চায়। তারা চায় মানুষ প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হোক, আর লোভ ও হিংস্রতা পরিহার করুক। তখন আকাশ বলে ওঠে, দেখো, পাথরের নিচে কিছু লেখা আছে। রিয়াদ দেখে পাথরের নিচে ছোট ছোট অক্ষরে কিছু কথা লেখা আছে। সে পরে জানতে পারে জলপরীরা ভবিষ্যতে আবার ফিরে আসবে, যখন মানুষ প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হবে। তাদের মনে আশা জাগে। তারা বুঝতে পারে নীলাও হয়তো একদিন ফিরে আসবে। তারা সিদ্ধান্ত নেয় তারা এই শহরের রহস্য মানুষের কাছে তুলে ধরবে, আর তাদের প্রকৃতির প্রতি আরও শ্রদ্ধাশীল হতে উৎসাহিত করবে। তারা জলপরীদের তৈরি কিছু শিল্পকর্ম আর রত্ন নিয়ে সুন্দরবনে ফিরে আসে। ফিরে এসে রিয়াদ সেই পাথরটি সুন্দরবনের জাদুঘরে জমা দেয়, যাতে সবাই জলপরীদের ইতিহাস জানতে পারে। সে জেলেদের সাথে আলোচনা করে কিভাবে সুন্দরবনের পরিবেশ রক্ষা করা যায়। তারা একসাথে সুন্দরবনকে আরও সবুজ আর সুরক্ষিত করার প্রতিজ্ঞা নেয়। রিয়াদ আবার ঢাকায় ফিরে আসে। তার মনে নীলার স্মৃতি আর চোখে ভবিষ্যতের স্বপ্ন। সে জানে হয়তো একদিন নীলা আবার ফিরে আসবে, আর তাদের ভালোবাসা আবার পূর্ণতা পাবে। এই তো শেষ হলো রিয়াদ আর নীলার প্রেম ও সাহসের কাহিনী। কিন্তু তাদের পথ চলা শেষ নয়। হয়তো অন্য কোনো দিন অন্য কোনো রহস্যের সন্ধানে তারা আবার একসাথে হবে। সুন্দরবনের গভীরে হয়তো তাদের জন্য আরও অনেক অজানা অপেক্ষা করছে। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।
আপনার মতামতও আমাদের কাছে অমূল্য। যদি কোনো নির্দিষ্ট গল্পের অনুরোধ করতে চান তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না। শুনতে থাকুন, অনুভব করুন, আর আমাদের সঙ্গে ভালোবাসার এই যাত্রায় থাকুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।